কোন রকম সঙ্গীর নির্বাচন ছাড়াই এককভাবে অপত্যকে জন্ম দেওয়ার পদ্ধতি স্বল্প সময়ে বহু সংখ্যক অপত্যের জন্ম দেওয়া। আর তাই অনুকূল পরিবেশের সন্ধান পেলেই এই পৃথিবীর ভিন্ন সব জীবগুলো হাত ধরে অযৌন জননের বিভিন্ন পদ্ধতি। এখন পাঠক্রমের হাত ধরে আমরা আগেই জেনেছি ওই অযৌন জনন পদ্ধতির ভিন্ন উপায়গুলোর নাম। এদের মধ্যে প্রথম যে নামটা উঠে আসে সেটা হলো বিভাজন, যার মাধ্যমে পরিণত চরিত্রী অণুজীব বিভাজিত হয়ে দুই বা তার বেশি সদৃশ্য এবং স্বয়ং সম্পূর্ণ অপত্য জীবেদের সৃষ্টি করে। আর আজ কথা বলবো এই বিভাজন পদ্ধতির এক বিশেষ রূপ দ্বিবিভাজন সম্পর্কে। দ্বিবিভাজন অর্থাৎ অযৌন জননের সেই সরল পদ্ধতি যাতে কিনা একটা মাতৃকোষ বিভাজিত হয়ে সৃষ্টি করে দুটো অপত্য কোষে। এখন ভিন্ন সব অণুজীবে দেখা যায় এই সরল পদ্ধতিটার বহুরূপতা অর্থাৎ প্রকারভেদ। আর সেই সূত্রে এই নাম উঠে আসে সরল দ্বিবিভাজন, অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন, আড়াআড়ি বা অনুপ্রস্থ দ্বিবিভাজন এবং তির্যক দ্বিবিভাজনে। আর সেই আলোচনা প্রসঙ্গে প্রথমেই চোখ রাখবো সরল দ্বিবিভাজনের দিকে। আর এই সরল দ্বিবিভাজন কৌশলটাকে জেনে নিতে গিয়ে আমরা শুরুতেই নাম নেব অনিয়তাকার অ্যামিবার মতন বিভিন্ন জীবে ঘটে চলা সরল দ্বিবিভাজনের। সরল দ্বিবিভাজন মানেই জীবের দেহ সাপেক্ষে যে কোনো তলে বিভাজন ঘটে দুটো সমান আয়তনের অপত্য কোষ তৈরি হওয়া। এই জীবগুলোতে এই পদ্ধতি অনুসরণের মাধ্যমে প্রথমে নিউক্লিয়াস আর নিউক্লিয় পর্দা থাকা অবস্থাতেই মাইটোটিক পদ্ধতিতে তা দ্বিখণ্ডিত হয়। নিউক্লিয়াসের বিভাজন চলাকালীন অ্যানাফেজ দশায় কোষের মাঝ বরাবর একটা খাঁজ তৈরি হয়। কোষের পরিধি থেকে কেন্দ্রের দিকে তা গভীর হতে থাকে। এইভাবে কোষীয় সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে একটা করে অপত্য নিউক্লিয়াসকে সঙ্গে করে নিয়ে দুটো অপত্য কোষের জন্ম হয়। এই পদ্ধতির একটা শনাক্তকারী বৈশিষ্ট্য হলো অ্যামিবার দেহে ডাম্বেল আকৃতির নিউক্লিয়াসটা। এখন এই সরল দ্বিবিভাজন পরবর্তী যে কৌশলটা নিয়ে এবার কথা বলবো সেটা হলো অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন। ইউগ্লিনার মতন প্রোটিস্টাদের মধ্যে দেখতে পাওয়া যায় এই অনুদৈর্ঘ্য দ্বিবিভাজনকে। এখন দেখো এই অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন এই নামটাই কিন্তু এই কৌশলকে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট। কিরকম না, এক্ষেত্রে জীবের কোষ দেহের দৈর্ঘ্যের সাপেক্ষে একই অভিমুখে সম্পন্ন হয় এই দ্বিবিভাজন প্রক্রিয়াটা। আর এক্ষেত্রেও কোষ বিভাজনকালে নিউক্লিয় পর্দার বিলুপ্তি না ঘটিয়েই বিভাজিত হয় নিউক্লিয়াসটা, অনুসরণ করে মাইটোসিস কিংবা অ্যামাইটোসিস পদ্ধতিকে। এক্ষেত্রে এর সাথে বিভাজন ঘটে ফ্ল্যাজেলা উৎপাদনকারী বেসাল বডির, বিভাজন ঘটে সমগ্র সাইটোপ্লাজমীয় অংশের এবং শেষে কোষের বিভাজন সম্পন্ন হওয়ার মাধ্যমে উৎপন্ন হয় দুটো অপত্য ইউগ্লিনা। এখন পরবর্তী আলোচ্য পদ্ধতি হিসেবে আমরা কথা বলবো আড়াআড়ি দ্বিবিভাজন বা অনুপ্রস্থ দ্বিবিভাজন সম্পর্কে। এর জন্য উদাহরণ হিসেবে আমাদের সামনে উপস্থিত রয়েছে প্যারামেশিয়াম নামের এই জীবটা। দেখো এক্ষেত্রেও দ্বিবিভাজনের নামটা কিন্তু ঠিকঠাক ভাবেই পরিচয় করিয়ে দেয় এই পদ্ধতিটাকে। অর্থাৎ এক্ষেত্রে এককোষী জীবটার দেহের দৈর্ঘ্যের সাপেক্ষে বিভাজন ঘটে আড়াআড়ি ভাবে এবং এই সুকৌশল এই পদ্ধতিতে প্যারামেশিয়াম তার ভবিষ্যৎ প্রজন্মকে সৃষ্টিকালে কোষ মধ্যস্থ বড় অর্থাৎ ম্যাক্রোনিউক্লিয়াসটা অ্যামাইটোসিস বিভাজনকে অনুসরণ করে দুটো অপত্য ম্যাক্রোনিউক্লিয়াসকে গঠন করে। আর ঠিক একই সময় কোষ মধ্যস্থ ছোট অর্থাৎ মাইক্রোনিউক্লিয়াসে চলছে ভিন্ন এক ঘটনা। অ্যামাইটোসিস নয়, মাইটোসিস প্রক্রিয়াকে অনুসরণ করে এই মাইক্রোনিউক্লিয়াসটা বিভাজিত হয় আর উৎপন্ন হয় দুটো অপত্য মাইক্রোনিউক্লিয়াস। এবার একটা করে মাইক্রোনিউক্লিয়াস আর একটা করে ম্যাক্রোনিউক্লিয়াস প্যারামেশিয়ামের দৈর্ঘ্যের দুই প্রান্তের দিকে এগোতে থাকে আর শেষে কোষীয় সাইটোপ্লাজমও দেহের দৈর্ঘ্যের সাপেক্ষে আড়াআড়ি ভাবে বিভাজিত হয়ে সম্পন্ন করে এই
দ্বিবিভাজন পদ্ধতিটা। এখন আজকের এই দ্বিবিভাজনের আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আমাদের সামনে রয়েছে তির্যক দ্বিবিভাজন। আর সেই সূত্রে কথা বলতেই হয় সেরাটিয়ামের তির্যক দ্বিবিভাজন সম্পর্কে। দেখো, এখানেও নামকরণের সার্থকতার খোঁজার পথে এগিয়ে দেখা যায় বিভাজন ঘটে এককোষী জীবদেহের দৈর্ঘ্যের সাপেক্ষে তির্যক ভাবে। তির্যক দ্বিবিভাজনের ফলে মাতৃকোষ থেকে একত্রেও তৈরি হয় দুটি অপত্য কোষ। কিন্তু ডিনোফ্ল্যাজেলেটসের মাতৃকোষে আবরক হিসেবে থাকা সিলিকা দিয়ে তৈরি বাইরের প্লেট দুটো, অর্থাৎ এক্ষেত্রে বড় এপিথিকা এবং ছোট হাইপোথিকা বিভাজনকালে আলাদা হয়ে দুটো অপত্য কোষে আসে। ফলে প্রত্যেকটা অপত্য কোষে প্রাথমিকভাবে একটি থিকাল প্লেটের উপস্থিতিকে লক্ষ্য করা যায়। আর এক্ষেত্রে দুটো অপত্য কোষেই তা বর্তমান এপিথিকা হিসেবে। পরবর্তীতে প্রত্যেকটা অপত্য নিজের এপিথিকার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করে তাদের হাইপোথিকাটা। এর ফলে একটা অপত্য কোষের আয়তন মাতৃকোষের সমান হলেও দ্বিতীয় কোষটা আয়তন প্রত্যেক বিভাজনের পর হ্রাস পেতে থাকে। বেশ, আজকের আলোচনা শেষে তাহলে দ্বিবিভাজন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আমাদের মনে কিন্তু তৈরি হলো। কিন্তু হ্যাঁ, বিভাজনের বাকি দুটো পদ্ধতি সম্পর্কে এখনো পর্যন্ত কিন্তু আমরা আলোচনা করে উঠতে পারি। আর সেই বিষয়বস্তুর উপর একটা সার্বিক ধারণা তৈরি করার জন্য আবারও কিন্তু থাকতে হচ্ছে আমার সঙ্গে পরবর্তী ক্লাসগুলোতে।